সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান ওয়ান ফার্ম অনদৃষ্টিতে। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলে থাকি। এই মুহূর্তে দেশ জুড়ে এক ধরনের একটা আতঙ্কজনক অবস্থা, বিশেষ করে পরপর কয়েকটি ঘটনা আমরা দেখছি। সীতাকুণ্ডের পর সিলেটের পর মৌলভীবাজার, এরপর কুমিল্লা, সব মিলিয়ে গত 6 দিনে প্রায় 6টিরও বেশি ঘটনা ঘটেছে এবং সব জায়গাতেই আমরা জঙ্গি তৎপরতার যে চেহারা দেখতে হচ্ছে তাতে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আমরা হয়তো মনে করতে পারি যে এই ধরনের পুলিশি অভিযানের মধ্য দিয়ে আমরা জঙ্গি দমন করতে পারছি কিনা এ নিয়ে প্রশ্ন উঠছে। আমরা গতকাল থেকে জানি যে মৌলভীবাজারের 2টি বাড়ি ঘিরে রাখা হয়েছিল, তার মধ্যে একটি বাড়িতে আজকে সন্ধ্যায় অভিযান সমাপ্ত হয়েছে এবং ধারণা করা হচ্ছে 7 থেকে 8 জন জঙ্গি সেখানে নিহত হয়েছে। পরের বাড়িটির কথা এখনো আমরা তথ্য পাইনি, এটি আমরা শুনছি আগামীকাল সকালে হয়তো সেখানে অভিযান চালানো হবে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, সেটি হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, যেখানে বিএনপি প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু জয়লাভ করেছেন এবং সুনামগঞ্জের খবরটি যখন আমরা এই অনুষ্ঠানটি ধারণ করছি তখন পর্যন্ত জয়া সেনগুপ্ত আওয়ামী লীগের প্রার্থী তিনি এগিয়ে আছেন, এই ধরনের খবর পেয়েছি। আমরা সব নিয়েই কথা বলবো, তবে আমার সঙ্গে দুজন অতিথি আছেন, তাদের সঙ্গে পরিচিত হয়নি। আমার পাশেই খন্দকার রুহুল আমিন, তিনি পরিচালক বিসিসিআই আছেন, শাহিদুর রহমান প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির। আপনার দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের বক্তব্য শুনবো, তবে আমরা প্রথমে একটু রিপোর্টটি দেখিনি, আমাদের হাতে যে রিপোর্টটি আছে এই সংক্রান্ত, তারপর আমরা দেখি আলোচনায় ফিরবো। বোমা, গ্রেনেড, গুলির এমন বিকট শব্দ আগে কখনোই শোনেননি সিলেটের শিববাড়ি এলাকার মানুষ। টানা কয়েকদিনের অভিযান শেষে আতিয়া মহল নামের 5তলা ভবনে থাকা জঙ্গিদের হত্যা করা গেলেও আতঙ্ক কাটেনি এলাকার বাসিন্দাদের। অনেকেই নিজ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনদের বাড়িতে। ভাবছিলাম হয়তো 2-3 দিন সময় লাগবে, কিন্তু এখন ওখানে কারেন্ট নাই, গ্যাস নাই, যার কারণে আমরা বাসা থেকে চলে যাচ্ছি। বাচ্চাকে নিয়ে নিরাপদে যাচ্ছে। খুব আতঙ্কের মাঝে আছি। আপনারা যত তাড়াতাড়ি ওই নর্মে আপনারা এইটার সমাধান করেন। আমরা কষ্ট করলে তবু আমরা তারা যদি ধরা পড়ে আমরা এতে সন্তুষ্ট, দেশ রক্ষা হোক। এদিকে জঙ্গিবাদে মদতদাতাদের খোঁজে তল্লাশি শুরুর কথা জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সঠিক তথ্য না জেনে বাসা ভাড়া না দিতে আবারও বাড়ির মালিকদের তাগিদ দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আর এর কোনো বিস্তার করতে না পারে এবং এর মূলে কিংবা সঙ্গে কারা জড়িত আছে আমরা আমাদের তদন্তের মাধ্যমে আইনগতভাবে আমরা এগোচ্ছি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঘিরে রাখার পর শনিবার সকাল থেকে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনীর কমান্ডো দল। সোমবার সন্ধ্যায় আতিয়া ভবনকে জঙ্গি মুক্ত ঘোষণা করেন সেনা কর্মকর্তারা। ভেতরে পাওয়া যায় 4 জঙ্গির মরদেহ। যত দ্রুত সম্ভব দেশকে পুরো জঙ্গি মুক্ত করার দাবি জানিয়েছে সিলেটবাসী। সিলেটের দক্ষিণ সুরমায় আতিয়া মহলের জঙ্গি আস্তানায় 5 দিনের অভিযান শেষ হওয়ার পরই এবার মৌলভীবাজারের 2টি এলাকায় আলাদা 2টি বাড়িকে ঘিরে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার মধ্যরাতে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও শহরতলিতে ফতেপুর গ্রামের ওই 2টি বাড়ি ঘিরে ফেলে জেলা পুলিশের সদস্যরা। অভিযান শুরুর কিছুক্ষণ পর ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল যোগ দেয়। এক পর্যায়ে র্যাব সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে এরপর মাইকে বাড়ির ভেতর থেকে জঙ্গিদের বের হয়ে আসার আহ্বান জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার কিছুক্ষণ পরই ওই এলাকায় গুলি ও বোমার বিস্ফোরণ হয়। পুলিশের ধারণা ওই 2টি বাড়িতে একাধিক জঙ্গি থাকতে পারে। একই সাথে ফতেপুরের জঙ্গি আস্তানায় নারী ও শিশু থাকতে পারে বলে জানিয়েছেন তারা। অভিযানের অংশ হিসেবে বড়হাট ও ফতেপুর এলাকার আশেপাশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান বাড়ি 2টির মালিক সাইফুর রহমান ও আতব্বর মিয়া। 2টি বাড়ির মধ্যে দূরত্ব 20 কিলোমিটার হলেও তারা একই পরিবারের সদস্য এবং দুজনেই লন্ডন প্রবাসী। আমরা রিপোর্ট দেখলাম এবং এখানে প্রথমে যে আতিয়া মহলের সিলেটের সেই রিপোর্টটি, তারপরে মৌলভীবাজারের যে 2টি আস্তানা, পরবর্তী সময়ে যে শেষ পর্যন্ত যেটি দেখলাম সেটি হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। কারণ আপনারা জানেন যে কুমিল্লা নির্বাচন চলছিল এবং নির্বাচন কমিশনের একটা নিষেধাজ্ঞা ছিল যে এই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো অভিযান যাতে না হয়। খন্দকার রুহুল আমিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। খুবই আতঙ্কজনক এক ধরনের ভীতি ছড়ানো এই যেভাবে আমরা মৌলভীবাজার ঘটনা দেখলাম, নিজেদেরকে বিস্ফোরণ ঘটিয়ে তারা এই আত্মহত্যা করছে, তারা আত্মহনন করছে। আমরা কি অবস্থায় আছি, আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং গত কিছুদিন যাবৎ আমরা
খুব মনোনিবেশ করছি এবং চিন্তা ভাবনা করছি যে এই যে ঘটনাটা আপনার হোলি আর্টিসানের পরে শোলাকিয়াতে হলো, তারপর কিন্তু আমরা 7-8 মাস বেশ ভালো ছিলাম এবং আমাদের নিশ্চিন্তে ছিলাম আমরা যে আইন প্রয়োগকারী সংস্থা তারা সঠিকভাবে কাজ করছে এবং তার মধ্যে যে জনগণ তাদের সাথে সম্পৃক্ত ছিল তার জ্বলন্ত প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। বাট গত 1 সপ্তাহ বা 10 দিন যাবত যেটা আমরা দেখছি, এখন আমাদের চিন্তাধারা অন্য ধরনের হচ্ছে এবং বিশেষ করে আমি মনে করব কি ধরনের, যেমন যে এই যে কয়েকটা ঘটনা ঘটলো সব জায়গায় কিন্তু দেখা যায় যে ওই জঙ্গি যারা আছে তাদের মৃত্যুবরণ হয়েছে এবং খুব নিকৃষ্টভাবে এবং খুব বিভৎসভাবে, এবং তার যদি কোনো আত্মীয় স্বজন পরিবার থাকে কেউ স্বীকার করে, স্বীকার না করলেও তার মরদেহ বা কেউ নিচ্ছে না, তারপর সঠিক দাফন করা বা এগুলো কিছু হচ্ছে না। এরপরেও কিন্তু কোনো জায়গায় থেমে নাই এবং আমরা যেটা দেখছি যে ফ্যামিলির যে সংঘবদ্ধভাবে তারা এটা করছে, কোনো তার হাজবেন্ড করলে তার স্ত্রী আছে, স্ত্রীর বোন আছে, এইভাবে মিলে জেলেটা যেটা করছে এটা আমি কোনোভাবেই দেখছি না ভালোর দিকে। আমাদের এটা খেয়াল করতে হবে যে মূলে আমাদের যেতে হবে যে কি কারণে এই যে জঙ্গি ভাবটা যে বেড়ে যাচ্ছে এবং তারা আত্মহনন করছে, এবং একবার যদি এটা এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের দেশ যেটা কোন দিকে যাবে এটা আমার খুব শঙ্কা আছে। বিধায় আমি মনে করি আমাদের বর্তমান সরকারকে অবশ্যই করতে হবে, যে কয়েকটা ঘটনা ঘটলো সব জায়গায় কিন্তু দেখা যায় যে ওই জঙ্গি যারা আছে তাদের মৃত্যুবরণ হয়েছে এবং খুব নিকৃষ্টভাবে এবং খুব বিভৎসভাবে, এবং তার যদি কোনো আত্মীয় স্বজন পরিবার থাকে কেউ স্বীকার করে, স্বীকার না করলেও তার মরদেহ বা কেউ নিচ্ছে না, তারপর সঠিক দাফন করা বা এগুলো কিছু হচ্ছে না। এরপরেও কিন্তু কোনো জায়গায় থেমে নাই এবং আমরা যেটা দেখছি যে ফ্যামিলির যে সংঘবদ্ধভাবে তারা এটা করছে, কোনো তার হাজবেন্ড করলে তার স্ত্রী আছে, স্ত্রীর বোন আছে, এইভাবে মিলে জেলেটা যেটা করছে এটা আমি কোনোভাবেই দেখছি না ভালোর দিকে। আমাদের এটা খেয়াল করতে হবে যে মূলে আমাদের যেতে হবে যে কি কারণে এই যে জঙ্গি ভাবটা যে বেড়ে যাচ্ছে এবং তারা আত্মহনন করছে, এবং একবার যদি এটা এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের দেশ যেটা কোন দিকে যাবে এটা আমার খুব শঙ্কা আছে। বিধায় আমি মনে করি আমাদের বর্তমান সরকারকে অবশ্যই করতে হবে, এবং এতে বিরোধী দল আছে এবং আদার্স যে সুশীল সমাজ আছে, ব্যবসায়ী আছে, সম্মিলিতভাবে আলোচনা করে আমার মনে হয় আনা দরকার এখানে কি কারণে এই ধরনের ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। যেভাবে প্রথমে কমে গিয়েছিল, পুরো কন্ট্রোলে নিয়ে আসছিল, সেইটা কিন্তু বর্তমানে নেই, প্রতিদিনই নতুন নতুন এটা দেখা যাচ্ছে। তাই এই কারণে আমি বলতে চাচ্ছি যে সম্মিলিত প্রয়াস এখানে যেটা, তা হলো বিরোধী দল যারাই আছে আপনার সংসদে আছে, সংসদের বাইরেও আছেন, এই দলের সাথে সম্মিলিতভাবে যদি আলোচনা করে আপনার সিদ্ধান্ত নেওয়া যায় এবং একটা নির্দিষ্ট একটা ওয়েতে যে আগানো যায় তাহলে আমার মনে হয় ভালো হবে। বিধায় যে আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমাদের সাধারণ জনগণ, সুশীল সমাজ আছে, আমরা যারা ব্যবসায়ী আছে, বসে আলোচনা করে এটাকে মূল যেটা এটা আমাদের বের করতে হবে, বের করে সেইভাবে যদি আগানো যায় তাহলে আমার মনে হয় কিছুটা কমবে। এখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, আশাবাদী আমরা যেটা, তা হলো ওই জঙ্গিদের বা এটি তাদের এলাকার আশেপাশের লোকরা যে তাদের সহযোগিতা করছে সেটা না, কিন্তু এটা আমি খুব আশাবাদী এটা এই কারণে বলছি যে তারা সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে কোনো সহযোগিতা কোথায় পাচ্ছে না। এইটাকে মানুষের মধ্যে এটা আমাদের পুঁজি করে কিন্তু আগাতে পারলে আমার মনে হয় আমরা ভালো কিছু একটা পাবো। এইটা কিন্তু আমার কাছে খুব একটা সুন্দর একটা দিক নির্দেশনা আছে যে সাধারণ জনগণ তাদেরকে সাপোর্ট বা করছে না, সহযোগিতা যদি করতো তাহলে কিন্তু ভয়ানক রূপ ধারণ করতো। তো এইটাকে আমরা পুঁজি করে এটাকে দিক নির্দেশনা নিয়ে আমি মনে করি এগোনো আমাদের উচিত। একটু আসি শাহিদুর রহমান, আপনি নিজে তো এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেন অনেক জায়গায়, আমি একটু আপনাকে জানতে চাই, এই যে একটা কথা উনি বলছেন যে কথা বললাম যে সবাইকে নিয়ে, সকল দলকে নিয়ে একটা আলোচনা করে, কিন্তু আমাদের এখানে অনেক দলের বিরুদ্ধে অভিযোগ আছে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। ধন্যবাদ শ্যামলদা, ধন্যবাদ এটিএন বাংলা সমস্ত দর্শকদের। একটা জিনিস দেখেন, এটা কিন্তু বিজয়ের মাস, মাসটা কিন্তু আমাদের বিজয়ের মাস। আপনি দেখেন 15ই মার্চে সেটাই কোনটা আছে, মারা গেছে 4 জন। 17-24 মার্চ হয়েছে আপনার র্যাবের সাথে ঢাকা। তারপরে দেখেন 27 মার্চ সিলেট। তারপরে দেখেন মৌলভীবাজারে 29 মার্চ, আমার কুমিল্লা 2 দিন ধরে। এখন আমি যেটা বিশ্বাস করি
যে এই জঙ্গিবাদের উত্থান, এবং এই জঙ্গিবাদ তো আমি বলি না, আমরা বলি না, আমি বলি সন্ত্রাসবাদ থেকে। তো আমি যেটা মনে করি সেটা হলো দেশের, হ্যাঁ যেমন রুহুল আমিন ভাই বলছেন যে আপনার কেউ তাদের সমর্থন দিচ্ছেন না, এই জঙ্গিদের যারা যারা আছে, যদি সমর্থনই না দেয় তাহলে তারা থাকে কিভাবে, তারা টাকা পায় কোথায়? যারা আপনি কোনো না কোনো পক্ষে তো কোনো না কোনো পক্ষে আপনি থাকবেই। সেজন্য আমাদের যেটা করণীয় উচিত সেটা হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনাকে একত্রিত করতে হবে। আপনার এই একত্রীভূত না করে গণতন্ত্রকে এবং দেশকে বিভাজনের মধ্যে ফেললে কিন্তু হবে না। যদি বিভাজনের মধ্যে ফেলতে চান তাহলে জঙ্গিবাদ কোনোদিন, সন্ত্রাসবাদ কোনোদিনই মুক্ত হবে না। সেটা আপনিও জানেন, আমরা সবাই জানি, আমি কয়েকবার সব জায়গায় বলি যে এইটার থেকে মুক্তি পাইতে হলে আমাদেরকে গণ সচেতনতা তৈরি করতে হবে, এবং সমস্ত দল মত নির্বিশেষে, এবং সমস্ত মানে রিক্সাওয়ালা থেকে শ্রমিক থেকে আরম্ভ করে প্রত্যেকটা গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এখন ধরেন বর্তমান আওয়ামী লীগ সরকার, একটা সরকারের পক্ষে কিন্তু এটা মানে বর্তমান যে সিচুয়েশন হয়েছে এটা একটা সরকারের পক্ষে বা একটা আপনার এই যারা ইন্টেলিজেন্স ব্যুরো, যারা পুলিশ বলেন, বিডিআর বলেন, এসবি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, কিন্তু সম্ভব না। সাধারণ মানুষকে আপনার সম্পৃক্ত, কিন্তু সাধারণ মানুষকে সচেতন করার কোনো কর্মসূচি কি আছে? হ্যাঁ, কর্মসূচি তো আপনার সরকার করবে। এখন যদি সরকার মনে করে আমরা একলাই করতে পারবো, তা তো হবে না। এবং প্রত্যেকটা দলকে, বিএনপিকে রাখতে হবে, জাতীয় পার্টিকে রাখতে হবে, বাম ফ্রন্টকে রাখতে হবে, সুশীল সমাজকে রাখতে হবে। আপনারা যারা বেশি, কিন্তু বিএনপি তো বলছে যে এইটা সরকারের সৃষ্টি, এই জঙ্গিবাদের। এখন এই যে এই দুই দলের তো একটাই প্র্যাকটিস, আওয়ামী লীগ আর বিএনপির এদের ব্যবসা হলো একটা, সেটা হচ্ছে কি ব্যবসা? এই ব্যবসা দোষ দেওয়া। আওয়ামী লীগ যখন বিপক্ষে বিরোধী দলে থাকে তখন বলে বিএনপি এলাকা করছে, আর আওয়ামী লীগ এখন ক্ষমতা আছে বলতেছে বিএনপি এলাকা বলতেছে এটা করে। এটা একটা পলিটিক্স। এই দুই দল এদের এই পলিটিক্স করে করে এই দেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আগামীতে কি হবে তারা জানে না। ওরা, আপনারা তো সরকারের অংশ, তো আপনারা বলতে পারেন না? না, আমরা তো বলি। তারপর আজকেও বলছে আমার দলের চেয়ারম্যান, আজকেও বলছে, প্রতিদিন সেদিনকে আমাদের তারিখে বলছে। না, আপনার দলের চেয়ারম্যান তো প্রধানমন্ত্রীর বিশেষ দূত, তিনি তো বলতে পারেন প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, উনি তো বলছেন, পাবলিকলি বলতেছে আমার বিরোধ। আমরা সংসদে বলতেছি। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমরা সংসদে কিন্তু বলছি, আমাদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ বলছে, এবং আমরা বিরোধী দলের, আমরা মানে সরকারে আছি, আমাদের মন্ত্রী আছে 3 জন, আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ হাসান বিশেষ দূত, এর মধ্যে থাকিয়েই কিন্তু আমরা বলতেছি। আপনার মনে আছে প্রথমেই কিন্তু এরশাদ সাহেব এই জঙ্গিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে বলছে সমস্ত দল মত নির্বিশেষে একত্রীভূত হও, এক জায়গায় বসে আন্দোলন করো। এখন আমরা সরকারে আছি মানে কি, সরকার তো থাকবোই। আমি দেশের নাগরিক, আমি ভোট দেই না, সরকার তো থাকবোই। সরকারে থাকিয়ে আমরা চেষ্টা করতেছি, আমাদের নেতা, আমাদের সমস্ত দলের লোকজন, নেতা কর্মীরা আমরা অলরেডি আরম্ভ করছি। এখন আমরা করলে তো হবে না, এটা উদ্যোগ নিতে হবে বর্তমান সরকারকে, বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে উদ্যোগ নিতে হবে। আপনার কি মনে হয় ওনারা কি সেই যথাযথ দায়িত্বটি পালন করছে? আমার দৃষ্টিতে সেটা মনে হচ্ছে না। কেন, ওনারা কি বিরোধী দলের আবার প্রধান, ওনাদের যে নেত্রী আবার ওনার সরকারের পক্ষে আছেন, তো সরকারের পক্ষে থেকে বিরোধী দলে কিভাবে হয় এটা আমি শিওর না। আর আরেকটা ব্যাপার যেটা আছে, আমাদের রাষ্ট্রকে চালিয়েছেন দুর্দান্ত প্রতাপের সাথে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব 9 বছর, যেটা কিন্তু ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আছেন, কিন্তু ওনার কথার প্রতি আমাদের শ্রদ্ধা, বা ওনার কথার যে কথাটা এখন সকালে বলছেন রাত্রে একটু ঘুরে অন্যভাবে বলেন। কখনই যদি দেখি যে সরকার খুব সমালোচনা করছেন, তখন কেন যেন মনে হয় কোনো বার্গেনিং হয়তো উনি করছেন, যে ওনাকে হয়তো আরো ভালো কিছু দেওয়া হবে, এই কারণে সমালোচনা হচ্ছে। পাওয়ার আসে, এটা জনগণ মনে করে, এটা জনগণ মনে করে। তো এটা আমাদের
জনগণের কাছে শ্রদ্ধা থাকতে হবে। যেমন এই যে জঙ্গিবাদের যে অবস্থা এখন হচ্ছে, এটা আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি সরকারের পাশে আমি অবশ্যই থাকব। তবে সরকারের সেই সদিচ্ছা থাকতে হবে, সরকার আমাদেরকে নিতে হবে, আমাদের পরামর্শ শুনতে হবে যে কেন এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মাঝখানে যেটা কমে গিয়েছিল, এবং বিভৎসতার কারণে কিন্তু কেউ পিছিয়ে আসছে না। উনি বলছেন যে রাজনৈতিক দলগুলো কি আসলে আন্তরিক এই জঙ্গিবাদের ব্যাপারে, নাকি তারা একে অপরকে খালি দায়ী করেই? না, দায়ী করার পরেও কিন্তু সবাই আন্তরিক অবশ্যই হতে হবে, কেন এটার সিমটম তো খুবই খারাপ, খুবই খারাপ। কেন আমাদের দেশ, আমরা একটা যেভাবে এগিয়ে যাচ্ছি এখন অকার্য করার জন্য, বা এটা বহির্বিশ্বেরও চাপ থাকবে, এখানে যারা এই দেশকে ভালোবাসে না তাদেরও একটা চাপ থাকবে, সেটা আমাদের বের করতে হবে। এখনই কিন্তু আমরা বের করতে পারবো যে আমাদের দেশের পক্ষে কারা কাজ করছে। সুতরাং এটা বলবো যে একজন আরেকজনকে দোষারোপের দিকে না তাকিয়ে এখানে সরকার বড় ভাইয়ের হিসাবে কাজ করতে হবে। বড় ভাই হয়ে যেভাবে ছোট ভাইদেরকে আসলে কতখানি আন্তরিক তাদের যে বক্তব্য এটার ব্যাপারে, এটা আমি আর কোনোটাই আমার কাছে সেই আন্তরিকতার দিক দিয়ে আমি কিন্তু আপনার সাথে একমত। আন্তরিকতা তাদের কত দূর আছে এটা আমার দেখার বিষয়। তো সেইটা এখন কিন্তু আন্তরিকতা যদি না রাখে দেশের বিপন্ন হওয়ার প্রশ্ন আছে। এবং এইভাবে যদি এগিয়ে যায়, কেন আমার বহির্বিশ্বে যেখানে দেখেছি, সিরিয়ার মতো জায়গায় দেখেছি, ইরাকে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, অন্য অন্য যে সমস্ত দেশে দেখেছি, পাকিস্তানে যেটা দেখেছি, এইভাবে আত্মঘাতীর ব্যাপারটা যদি এগিয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক বিপদ হবে আমাদের জন্য, এবং তখন ঠেকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তাই এখনই আমাদের সঠিক পদক্ষেপ নিয়ে, এবং সরকার যেভাবে আন্তরিকতা থাকতে হবে, বিরোধী দলে যারা আছে তাদের আন্তরিকতা ভাবে, এবং এখানে সুশীল সমাজ এবং ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করে কিন্তু এগোতে হবে। শুধু পুলিশ প্রশাসনের উপর যে সরকার নির্ভর করে আগায় তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। আমি আসছি আপনার কাছে। সাইদুর রহমান, আপনাকে অনুমোদন, আপনাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ আছে রাজনৈতিক দলগুলো, এবং এরশাদ সাহেবের কথা সকালে একরকম বিকেল আরেক রকম। এখন আমার খন্দকার ভাই বলছেন সকালে একরকম বিকেলে একরকম কথা বলে। এখন দেশের রাজনীতির পক্ষে যখন সকালে এক ধরনের কথা হতে পারে, রাত্রে এক ধরনের কথা হতে পারে। রাজনীতির প্রেক্ষাপটে আজকে দেখেন কুমিল্লাতে দিনভর আপনার রিজভি সাহেব বলে বেড়াইছে আমাকে তো নিয়ে যাচ্ছে, এটা তো দুইটার ঘটনা। আবার বিকেল বেলা দেখেন দিতে গেল। এখন রাজনীতিতে দেশের অবস্থাতে সকালে একটা হতে পারে, বিকেলে আটটা হতে পারে, আরেকটা হতে পারে। এটা দেখলাম কুমিল্লাতে, দেখলাম। হ্যাঁ, কুমিল্লাতে দেখলেন তো, আজকে দেখলেন। ওরে আমার অনেক ভালো পরিচিত, বা আমার সাথে ভালো সম্পর্ক ওনার। এখন এরশাদ সাহেবের বলেন তো শ্যামলদা, আপনি তো নাম করা সাংবাদিক এই দেশে, ওনার আমলে আজকে দেখেন ওই নূর হোসেন মারা গেল, আপনার মিলন মারা যায়, এনে একটা ভাস্কর্য হয়। এখন মানে পাখির মতন মানুষ মারে ফেলতেছে, ফেলে নাই, কাউন্সারে মারছে, এই জায়গা মারছে, ও জায়গা মারছে, কত জায়গায় মানুষ মরতেছে। এরা কিন্তু শহীদ হয় না। এরশাদ সাহেবের আমলে যদি কেউ মরে যায় ওটাই শহীদ হয়। কিন্তু আওয়ামী লীগের আমলে, বর্তমান সরকারের আমলে কত মানুষ মারা গেছে, বিএনপির আমলে গুলি করে মারে ফেলছে। বর্তমান সরকারের আমলে তো আপনারাই আছেন সরকারের সাথে। আমরা তো সরকারের সাথে থাকবো, আপনি সরকারের সাথে না। আপনি সরকারের সাথে থাকার পরে আপনার সরকারের, আপনি তো নিজেও সরকারের সাথে আছেন, আমরা সবাই আছি, সব জনগণই আছে। হ্যাঁ, আমরা বিরোধী দল। আপনি নিশ্চয়ই, আপনি তো একটা পত্রিকার সম্পাদক, এবং আপনি এই দেশের একটা নাম করা সাংবাদিক। আপনি দেখেন তো কোন জায়গাটায় আমরা বিরোধী দলের থাকাকালীন যেটা সরকারের বিপক্ষের জিনিস আমরা ওয়াক আউট করি নেই বা প্রোটেস্ট করি নেই, একটা বাইর করেন, একদিনেরটা বাইর করেন। এখন
আমাদের দেশের মানুষের প্র্যাকটিসটা হলো এই আওয়ামী লীগ এবং বিএনপির এদের প্র্যাকটিসটা হলো এরা সংসদে যাবে না। বিএনপি আওয়ামী লীগের আমলে সংসদে বিএনপি টোটাল গেছে 9 দিন মাত্র। বেগম খালেদা জিয়া গেছেন 9 দিন। 9 দিন বেগম খালেদা জিয়া 9 দিন গেছে। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ গেছে 29 দিন। কিন্তু এই 5 বছরে 29 দিনে আপনি হিসাব করেন 29 দিন গেছে, তাও কি চাকরি বাঁচানোর জন্য, এমপি টিকে রাখার জন্য, এমপিশিপ রক্ষা করার জন্য। এখন এই ওইখানে ঝাড়া মারামারি, পিটাপিটি, টেবিল ছোড়াছুড়ি, গ্লাস ভাঙ্গাভাঙ্গি। এখন আপনি তো নিশ্চয়ই জানেন যে ওই চেয়ারগুলির স্ক্রু দিয়ে রাখা হয়েছে। এখন এই দেশের কিছু মানুষের প্র্যাকটিসটা হলো যে সংসদে মারামারি করা, এটা দেখা। কিন্তু জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং আপনারা সংসদে গঠনমূলক সংসদে গঠনমূলক কথা বলি, কথাটা সঠিক কিনা। আপনি একটা বড় পত্রিকার সম্পাদক এবং দীর্ঘদিন এই রাজনীতি, বাংলাদেশের রাজনীতির সাথে মানে সাংবাদিকতার সাথে জড়িত। আমাদের প্র্যাকটিসটা কি? আমাদের প্র্যাকটিসটা হলো জাতীয় পার্টি। এতে ওনারা সন্তুষ্ট কিনা নাগরিক সমাজ? বহির্বিশ্বে যেখানে দেখেছি, সিরিয়ার মতো জায়গায় দেখেছি, ইরাকে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, অন্য অন্য যে সমস্ত দেশে দেখেছি, পাকিস্তানে যেটা দেখেছি, এইভাবে আত্মঘাতীর ব্যাপারটা যদি এগিয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক বিপদ হবে আমাদের জন্য এবং তখন ঠেকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তাই এখনই আমাদের সঠিক পদক্ষেপ নিয়ে এবং সরকার যেভাবে আন্তরিকতা থাকতে হবে, বিরোধী দলে যারা আছে তাদের আন্তরিকতা ভাবে এবং এখানে সুশীল সমাজ এবং ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করি কিন্তু এগোতে হবে। শুধু পুলিশ প্রশাসনের উপর যে সরকার নির্ভর করে আগায় তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। আমি আসছি আপনার সাইদুর রহমান, আপনাকে অনুমোদন, আপনাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ আছে রাজনৈতিক দলগুলো এবং এরশাদ সাহেবের কথা সকালে একরকম বিকেল আরেক রকম। এখন আমার খন্দকার ভাই বলছেন সকালে একরকম বিকেলে একরকম কথা বলে। এখন দেশের রাজনীতির পক্ষে যখন সকালে এক ধরনের কথা হতে পারে, রাত্রে এক ধরনের কথা হতে পারে। রাজনীতির প্রেক্ষাপটে আজকে দেখেন কুমিল্লাতে দিনভর আপনার রিজভি সাহেব বলে বেড়াইছে আমাকে তো নিয়ে যাচ্ছে, এটা তো দুইটার ঘটনা। আবার বিকেল বেলা দেখেন জিতে গেল। এখন রাজনীতিতে দেশের অবস্থাতে সকালে একটা হতে পারে, বিকেলে 8টা হতে পারে, আরেকটা হতে পারে। এটা দেখলাম কুমিল্লাতে, দেখলাম। হ্যাঁ, কুমিল্লাতে দেখলেন তো, আজকে দেখলেন। এখন খন্দকার সাহেব, ওনাকে কি বলবো, উনি আমার অনেক ভালো পরিচিত বা আমার সাথে ভালো সম্পর্ক ওনার। এখন এরশাদ সাহেবের বলেন তো শ্যামলদা, আপনি তো নাম করা সাংবাদিক এই দেশে, উনি ওনার আমলে আজকে দেখেন ওই নূর হোসেন মারা গেল, আপনার মিলন মারা যায়, এনে একটা ভাস্কর্য হয়। এখন মানে পাখির মতন মানুষ মারে ফেলতেছে, ফেলে নাই, কাউন্সারে মারছে, এই জায়গা মারছে, ও জায়গা মারছে, কত জায়গা মানুষ মরতেছে। এরা কিন্তু শহীদ হয় না। এরশাদ সাহেবের আমলে যদি কেউ মরে যায় ওইটাই শহীদ হয়। কিন্তু আওয়ামী লীগের আমলে, বর্তমান সরকারের আমলে কত মানুষ মারা গেছে, বিএনপির আমলে গুলি করে মারে ফেলছে। বর্তমান সরকারের আমলে তো আপনারাই আছেন সরকারের সাথে। আমরা তো সরকারের সাথে থাকবো, আপনি সরকারের সাথে না। আপনি সরকারের সাথে থাকার পরে আপনার সরকারের, আপনি তো নিজেও সরকারের সাথে আছেন, আমরা সবাই আছি, সব জনগণই আছে। হ্যাঁ, আমরা বিরোধী দল। আপনি নিশ্চয়ই, আপনি তো একটা পত্রিকার সম্পাদক এবং আপনি এই দেশের একটা নাম করা সাংবাদিক। আপনি দেখেন তো কোন জায়গাটায় আমরা বিরোধী দলের থাকাকালীন যেটা সরকারের বিপক্ষের জিনিস আমরা ওয়াক আউট করি নেই বা প্রোটেস্ট করি নেই। একটা বাইর করেন, একদিনেরটা বাইর করেন। এখন আমাদের দেশের মানুষের প্র্যাকটিসটা হলো এই আওয়ামী লীগ এবং বিএনপির এদের প্র্যাকটিসটা হলো এরা সংসদে যাবে না। বিএনপি আওয়ামী লীগের আমলে সংসদে বিএনপি টোটাল গেছে 9 দিন মাত্র। বেগম খালেদা জিয়া গেছেন 9 দিন। 9 দিন বেগম খালেদা জিয়া 9 দিন গেছে। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ গেছে 29 দিন। কিন্তু এই 5 বছরে 29 দিনে আপনি হিসাব করেন 29 দিন গেছে, তাও কি চাকরি বাঁচানোর জন্য, এমপি টিকে রাখার জন্য, এমপিশিপ রক্ষা করার জন্য। এখন এই ওইখানে ঝাড়া মারামারি, পিটাপিটি, টেবিল ছোড়াছুড়ি, গ্লাস ভাঙ্গাভাঙ্গি। এখন আপনি তো নিশ্চয়ই জানেন যে ওই চেয়ারগুলির স্ক্রু দিয়ে রাখা হয়েছে। এখন এই দেশের কিছু মানুষের
প্র্যাকটিসটা হলো যে সংসদে মারামারি করা, এটা দেখা। কিন্তু জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং জাতীয় আপনারা সংসদে গঠনমূলক ভূমিকা রাখছেন। সংসদে গঠনমূলক কথা বলি, কথাটা সঠিক কিনা। আপনি একটা বড় পত্রিকার সম্পাদক এবং দীর্ঘদিন এই রাজনীতি, বাংলাদেশের রাজনীতির সাথে মানে সাংবাদিকতার সাথে জড়িত। আমাদের প্র্যাকটিসটা কি? আমাদের প্র্যাকটিসটা হলো জাতীয় পার্টি। এতে ওনারা সন্তুষ্ট কিনা, নাগরিক সমাজ সন্তুষ্ট? নাগরিক সমাজ এখানে যেটা বলতে চাই আমরা, যেমন আমরা সাধারণ আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, বিশেষ করে আমরা যারা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার নিয়ে এখন দেখেন, আমি একটু শেষ করছি। ওনার যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা কিন্তু রাস্তাটা কিন্তু এসেশন করে দিয়ে গেছে। তো এখানে তো তার তো করতেই হবে, এটা আমরা তো চাই। ওই যে উনি নবাবপুরে ওনার যে মার্কেট আছে, সেই মার্কেটের ওই রাস্তাটা একদিনের রাস্তা। একদিন তো রাস্তা হয় না, ওই তো একদিনে রাত্রের মধ্যে উনি তো 9 বছর ছিলেন, উনি তো বলেন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন বাংলাদেশে। কিন্তু এই ধরনের কোনো আমাদের দেখি নাই যেটা সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান এক ব্যক্তি হয়। তার তো সেরকম শক্তি থাকবেই। আমরা তার ভালো কাজে অবশ্যই আমরা তাকে আমরা সেলুট দেই, ভালো কাজে। আমি প্রথমেই তো বললাম, কিন্তু আমাদের দেখতে হবে। যেমন আমরা বর্তমানে যদি দেখি যে আপনারা বিরোধী দল আছেন, বিরোধী দল অর্থাৎ সরকার যে অন্যায় কাজগুলো করবে আপনার জনগণের পাশে নিয়ে জনগণের পক্ষে থাকবেন। কিন্তু সেটা না করে, সেটা আমি বলে এই যে আমাদের গ্যাসের দাম বাড়ানো হলো, আমাদের ইলেকট্রিক দাম বাড়ালো, আপনারা ওয়াকআউট কবে করেছেন, আপনার রাস্তায় কবে এসছেন? এখানে বাম দল তারা এসছে, কিন্তু আপনারা আসেন নাই, বিএনপি আসে নাই। এটা কেন? আমাদের জনগণের পক্ষে থাকতে হবে। আর শোনেন, আমি যেটা ভাই বলতে চাচ্ছি, যেটা কথা হলো যে জনগণের পক্ষে আপনাদের আসতে হবে। আপনার কিন্তু আমাকে একটা জিনিস বুঝান যে আপনারা কি বিরোধী দলে আছেন না এই সরকারের দলে আছেন? আমরা তো কোনো বুঝতেছি না, সেদিকে আমি যাবো না। এখন আপনাদের করতে হবে, আমরা বিরোধী দলে আছি, আপনি সংসদের রিপোর্ট, সাধারণ জনগণের পক্ষে দাঁড়াতে হবে। সেটা আমরা পাচ্ছি না। আমাদের বিরোধী দলের নেত্রী এখন দেখেন যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাকে বলতে দিতে হবে। আমি একটু বলি, আমাদের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু পৃথিবীর মানচিত্রে অর্থনৈতিক, আমি শেষ করছি, অর্থনৈতিক আমাদের বেশ চাঙ্গা, অনেক খুঁজে পাওয়া যায়। এই যে এটা কেন হয়েছে জানেন? আমাদের মতো মধ্যভোগী যারা ব্যবসায়ী আছে, আমরা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার সাথে যারা জড়িত আছে, তারাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এই আমাদের ইয়েতের উপরে যে বছরে 2 বার আপনার বাড়ানো হলো, গ্যাসের দাম বাড়ানো হলো, জাতীয় পার্টি থেকে কিভাবে আমাদের পক্ষে কথা বলছে আমরা সেরকম দেখি নাই, রাস্তাতে দেখে নাই, সংসদে ওয়াট আউট করতে দেখি, বরং আমরা ছোট ছোট বাম দলকেও দেখেছি তারা টিয়ারশেল খেয়েছে, তারা জল কামান খেয়েছে, প্রতিবাদ করেছে। আমি এইটা বলতে চাচ্ছি কি, আপনারা দেখেন না, আমি কত জানার কথা, বিরোধী দলের নেত্রী এটি নিয়ে মানে দীর্ঘ সময় বক্তৃতা করছে, গ্যাসের দাম বাড়ানো যাবে না সংসদে। হ্যাঁ, সংসদে। তার মানে কি আমরা রাস্তায় গোলমাল করব? আমরা গাড়ি বানবো? না, আসবেন, আপনারা রাস্তায় আসবেন, রাস্তায় আসলে মনে করি আপনার রাস্তায় আসবেন, সংসদে বলবেন, রাস্তায় আসবেন, সংসদে বলবেন, ওয়াকআউট করবেন, গণতান্ত্রিক পন্থায় যা যা করা দরকার সবকিছু করবেন। সংসদে করা গণতান্ত্রিক পন্থা, রাস্তায় যদি আপনি আসেন শান্তিপূর্ণভাবে আসেন, আমরা চাই, আমরা দেখতে চাই যে জনগণের পক্ষে কোন দল আছে, আমরা দেখতে চাই। আপনারা আমার আসেন, জাতীয় পার্টির পক্ষে আমরা যাব, আমরা সুশীল সমাজ, আমরা যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ী আপনাদের সাপোর্ট করবো, আপনারা আমাদের পাশে থাকেন। আপনাদের প্র্যাকটিসটা হচ্ছে রাস্তায় দাঁড়াইয়া মানববন্ধন করে লোকজন আদে করে গাড়ি দুই চারটে ভাঙে, গাড়ি ভাঙার কখনো আমি পক্ষে না। এখন মানববন্ধন আমরা করতে পারি, আমরা রাস্তায় নামতে পারি, এটা অবশ্যই আমরা করতে পারি। এইভাবে প্রতিবাদ করতে পারি। জীবনে এমপি হন নাই? জি। এমপিরা কারা? এমপিরা হয়েছে জনগণের ভোটে। এখন সেটা সংসদে যায় যদি বলে, সেটা কি ভালো না রাস্তায় প্রেস ক্লাবের সামনে কয়জন মানুষই সুন্দর চেহারা দেওয়া ভালো? কোনটা ভালো? প্রেস ক্লাব অবশ্যই মিনি পার্লামেন্ট, এখানে কেন্দ্রিত সমস্ত পৃথিবী জানে, সমস্ত হ্যাঁ মিনি পার্লামেন্ট। আমি তো মনে করি যে প্রেস ক্লাব আমাদের মিনি পার্লামেন্ট, এখানে আমাদের অবশ্যই প্রতীকী প্রতিবাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সেখানে আমাদের অবশ্যই বেশি মূল্যায়ন করি, আমি মূল্যায়ন করি। এই কারণে প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা জনগণের পক্ষে কথা বলে, এবং এখানে যদি আসে সমস্ত বাংলাদেশ জানতে পারবে। আপনার প্রেস ক্লাবে যে 2টা দল আছে তা কি জানেন? একটা বিএনপি ঘটনা, একটা আওয়ামী লীগের ঘটনা। সেদিকে যাব না, সেটা অন্য আলোচনা। এটা সবচেয়ে কম বেশি আছে মিনি পার্লামেন্ট, অবশ্যই মিনি পার্লামেন্ট। এখানে জনগণের পক্ষে কথা বলা হয়, সেই নিরীহ শিক্ষকদের থেকে আরম্ভ করে এবং কোন ফ্যামিলিতে যদি তাকে হত্যা করা হয়, সেখানে প্রতিবাদ করার জন্য তারা সেই প্রেস ক্লাবের চেহারা
করতে যায়, প্রতিবাদ করার জন্য যায়, সঠিকভাবে প্রতিবাদ গণতান্ত্রিক পন্থায় প্রতিবাদ করে। সংসদে যে কথাটা উঠে সেই কথাটা সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া সারা পৃথিবী ব্যাপী এটা কথা হয়, আর প্রেস ক্লাবের কয়জন হয় সেটা বড় কথা না, বড় কথা হবে আমাদের দলের ইতিহাস যদি দেখেন, ইতিহাসে কিন্তু প্রেস ক্লাবের জিনিসটা আসবে। আমাদের স্বাধীনতা অবশ্যই আপনার প্রেস ক্লাবটা আসবে, প্রেস ক্লাব ছাড়া কিন্তু সম্ভব না। না, এখন ওনারা মনে করছেন যে আপনারা বিরোধী দল হিসেবে যে ধরনের প্রতিবাদ করা দরকার, সংসদের বাইরেও তো প্রতিবাদ করা দরকার, শুধু সংসদে না, রাজপথও নামা দরকার। সেটা আপনি নামছেন না। আপনি দেখেন আমার এরপরে এই গ্যাস পানির ইসের পরে আমার নেতা, আমি নিজে ছিলাম মিটিং এ সিলেটে, চিটাগাঙে, প্রকাশ্য পাবলিক মিটিং এ বলছে যে গ্যাস দাম এটা সরকার। আপনার এখানে তো আমি নিজে বলছি, আমি জাতীয় পার্টির একজন মানে নীতি নির্ধারক সদস্য, তাই না? আমি প্রেসিডিয়ামের মেম্বার এবং কৃষক পার্টির আমি চেয়ারম্যান। আমি আপনার এখানে ওই গ্যাস নিয়ে, আপনার আমার সাথে তখন বোধহয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ছিল দীপু সাহেব, আমি এখানে বলছি যে গরিবের গ্যাস, গরিবের জন্য গ্যাস, গরিবের জন্য পানি, তেল কি কি আছে এটার দাম না বাড়ানো উচিত। আপনাদের কথা তো সরকার শুনছে না, সরকার না শুনলে তো কিছু করার নাই। সরকারে আছে না, আমরা না শোনার পর আমরা সরকার থাকবো না? আমি সরকার, আপনি তো সরকারে আছেন, আমরা সরকারে আছি, দেশ আমাদের। না, আমি তো আর মন্ত্রী নাই, আপনারা মন্ত্রী আছেন। মন্ত্রী আছি তো, সরকার পরিচালনা। আমরা তো সরকারে থাকিয়ে আমরা যুদ্ধ করতেছি। আমরা সরকারের মধ্যে, আপনি বলেন সরকারে থাকে আমাদের দলের চেয়ারম্যান গত পরশুদিন প্রকাশ্য মানে রাজপথে মিটিং এ, পাবলিক মিটিং এ বলছে যে এইভাবে চলতে পারে না, এইভাবে মানে জঙ্গি। আপনাদের কথার উপর তো ওনারা আস্থা রাখতে পারছে না। আমার বলছে খন্দকার ভাইরে কি আস্থা রাখলো না এটা আমাদের দেখার বিষয় নিঃসন্দেহ। কিন্তু আমরা মনে করি আমরা যেটা সঠিক কাজটা করছি। শুনে আছে, হ্যাঁ জি। এই যে ওনারা বলছেন ওনারা প্রতিবাদ করছেন, ভিজুয়ালি আপনারা তো আরো ভালো বলতে পারবেন, বেশি করে আজকে যারা জনগণ শুনছে তারা বলতে পারবে, জনগণ দেখবে যে জাতীয় পার্টি সাধারণ জনগণের পক্ষে কি কাজ করেছে। এটা অবশ্যই আমাদের দেখা। আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে এবং ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব যেখানে করা দরকার আমরা করছি, সেখানে কিন্তু আমরা ভিজুয়াল, আমরা জাতীয় পার্টি থেকে তাদের নিজেদের স্বার্থের জন্য যতটা করছে সাধারণ জনগণের জন্য সেটা করছে না, আমরা সেটা দেখছি না। এবং বাম দল বরঞ্চ তার চেয়ে অনেক বেশি কাজ করছে। এখন আমার ধারণা হচ্ছে যেটা এর আগে বাম দলকে জনগণ যেভাবে অতটা গ্রহণ করে নেয় নাই, এখন তারা নিবে হয়তো, তাদের অ্যাক্টিভিটিস বা এটা আমাদের সাধারণ পিপুলের কাছে। একটা কুমিল্লার রেজাল্ট আছে, আপনার কি মনে হয় যে কুমিল্লাতে যে নির্বাচনটি হয়েছে এবং সেখানে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থী কিন্তু 10,000 ভোটের ব্যবধানে হেরেছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, 11,000 ভোট বেশি পেয়েছে। এখানে যে জিনিসটা আমি মনে করি যে চিফ ইলেকশন কমিশনার উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে যাই বলুক না কেন এখানে প্রকৃতপক্ষে নির্বাচন যেটা সেটা সঠিকভাবে হবে এবং প্রমাণিত হবে। আমরা যে নতুন কমিটি করেছি, নতুন কমিটির মাধ্যমে আমরা যে সঠিকভাবে এগোচ্ছি তার জ্বলন্ত প্রমাণ। তো কেন জানি উনি যে কথাটা বলছেন ওনার মধ্যে একটা মানে স্পিরিট ছিল, নির্বাচনটা ফেয়ার হয়েছে বলে ধারণা আমাদের, সাংবাদিকদের যে রিপোর্ট আমরা দেখেছি ফেয়ার হয়েছে। এখানে হয়তো জাতীয় পার্টি উনি বলতে পারেন বা আওয়ামী লীগের যারা আছে বলতে পারবে যে এখানে বিএনপি জিতেছে দেখে ফেয়ার হয়েছে, যদি এখানে না জিততো তাহলে হয়তো ফেয়ার হতো না, এই ধরনের কথা অনেকে বলবে। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের এখানে 91 থেকে 96, 2001, 2008 এই যে নির্বাচনগুলো হয়েছে এটা কিন্তু মোটামুটি গ্রহণযোগ্যতা আছে, কম আর বেশি। সূক্ষ্ম কারচুপি আর স্থূল কারচুপির দিকে আমরা যাব না। আমরা যেটা সাধারণ জনগণের কাছে কিন্তু একটা মাপ কাঠি আছে। যেমন নারায়ণগঞ্জে যে নির্বাচনটা হলো, এর আগে যে নির্বাচন কমিশনার যে বোর্ড ছিল তার টোটাল নির্বাচনের মধ্যে সঠিক একটা জায়গায় তারা করেছে, তাহলে নারায়ণগঞ্জের নির্বাচনটা। এখানে আওয়ামী লীগ পাশ করেছে, তারপর জনগণ কিন্তু এটা সাপোর্ট করেছে। যে নেত্রী আইভি যে ছিলেন তার জনপ্রিয়তা, তার যে সততা, তার যে নিষ্ঠা এবং অনেস্টি, তার যে পলিসিটা ছিল, এইভাবে জনগণের কাছে চলে। আপনার কি মনে হয় যে এখানে নির্বাচন কমিশন জয়লাভ করেছে, তারা একটা সুষ্ঠু নির্বাচন এবং প্রথমেই তারা যেটা প্রথমে বলে যে হ্যাটট্রিক করে ফেলে, প্রথমে হ্যাটট্রিক করেছে। আচ্ছা, একটু শোনা আছে শাহিদুর রহমান, আপনার কি মনে হয় কুমিল্লা নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়কে আপনারা কিভাবে দেখেন? আমি এটা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বিএনপি পরাজয়ের ব্যাপার না, এটা স্থানীয় সরকার নির্বাচন। এটা তো দলীয় প্রতীকী নির্বাচন, দলীয় প্রতীকী নির্বাচন। এখন দাদা আমরা বাঙালি, এই দেশেরই মানুষ,
এখন এই আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, আর আপনার এই পৌরসভা নির্বাচন বলেন, স্থানীয়ভাবে কিন্তু একটা প্রভাব হয়। এখন আমরা সমর্থন দিয়েছি কেন? আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে সমর্থন দিয়েছি। তাও তো জিতাতে পারবো না, আমরা সমর্থন দিলেই তো জিততে হবে। এখন জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে। জনগণ যাকে ভোট দেবে, যার ভালো লাগা ভালোবাসা আছে, সেটা এখন বিএনপি জিতে গেছে বলে যে পার্লামেন্ট চেঞ্জ হয়ে যাবে আর একটা সরকার গঠন করবে তা না। জনগণ কোনো সময় ভুল করে না। জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। তারা মনে করছে চাক্কু সাহেব থাকলে, বিএনপির থাকলে ওই কুমিল্লার অনেক কাজ হবে। কুমিল্লায় অনেকেই মনে করছে আওয়ামী লীগের অন্তর্কোন্দলের কারণেই বিএনপির। আওয়ামী লীগের কি অন্তর্কোন্দল আছে আওয়ামী লীগের এরা জানে। আমি যেটা মনে করি, একজন ভোটার হিসেবে আমি মনে করি যে এতে দুইটা জিনিস কাজ করে। একটা হলো স্থানীয় প্রভাব, প্রতিপত্তি, ভালো লাগা, ভালোবাসা। এখন অন্তর্নিহিত কলহ যদি থাকে সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখন এটা তো থাকেই, কারণ এইসব নির্বাচনগুলিতে আপনি দেখেন, মানে আপনি এটাকে স্থানীয় নির্বাচন, এটাকে গুরুত্ব দিতে চাচ্ছেন না? আমি গুরুত্ব দিতে চাচ্ছি না। এবং আমি আপনাকে বলি সমলদা, এই যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলি হলো, এই নির্বাচন প্রতীকী হয়েছে সারা বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ইউনিয়ন নাই যে বিভাজন হয় নাই, গোলমাল। এটা এইগুলি করে এই যে করছে, এটা করাতে। আচ্ছা, এটা আরেক আলোচনা, স্থানীয় নির্বাচন দলের প্রতি। আমি যেটা মনে করি যে জনগণ মনে করছে বিএনপির এই লোকটা ভালো, তাকে ভোট দিচ্ছে। আচ্ছা, আমি বিশ্বাস করি। আপনার কি মনে হয়? আমরা শুনছি আওয়ামী লীগের অন্তর্কোন্দল একটা বড় কথাতে আমার একটু ভয় লাগছে। এই কারণে কিরকম ভয়? কারণে যে এই নির্বাচনে কি আছে, এটা তো জাতীয় নির্বাচন না, এটা তো স্থানীয় সরকার নির্বাচন। তাহলে কি এইটাকে আপনারা এইভাবে নরমাল ছেড়ে দিবেন, সঠিকভাবে হোক জাতীয় নির্বাচনে, সেটা আপনারা কি লাগাম টেনে ধরবেন? এই ধরনের কি কিছু না, আমি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আমাদের সঞ্চালক এই জন্যই বললেন যে এখানে কিন্তু প্রতীকীর মাধ্যমে হচ্ছে, আওয়ামী লীগের প্রতীকী করছে, ওদের বিএনপি তাদের যে প্রতীকী সেটা করছে। আগামীতে যে নির্বাচন হবে, প্রতীক ওই ধানের শীষ, লাঙ্গল আর ওই নৌকোতে মানুষ ভোট দেবে যে দেশের মানুষের কাজ করবে, সেজন্যই ভোট দেবে। আগের মতন দিন এখন চলে গেছে। এখানে যদি জনগণের কাতারে না আসেন আপনারা যদি সংসদ পর্যন্তই থাকেন, তাহলে কিন্তু জনগণ আপনাদের বুকে টেনে নিবে না। আপনার জনগণ তখনই নেবে যদি আপনার জনগণের পক্ষে যান, জনগণের পক্ষে কথা বলেন। এখানে আমাদের কথা যেটা, আমরা যেটা চাচ্ছি, আমরা সাধুবাদ দেই যে সুন্দরভাবে বর্তমান যে ইলেকশন কমিশনার গঠন করা হয়েছে, তারা সঠিক দায়িত্ব পালন করেছে, সরকারকে তাদের সহযোগিতা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন, এইটা আমি মনে করি সবচেয়ে বড় আমাদের পাওয়া। এবং আমি মনে করি সামনের দিক এগোনোর জন্য আমাদের একটা দিক নির্দেশনা, এইটা অবশ্যই খেয়াল করা দরকার যে এই সরকার থাকা অবস্থায় তারা স্থানীয় সরকার নির্বাচনটা সঠিকভাবে করছে, এটা যেন থাকে। এবং আমি শেষ করি, এর আগে যে নির্বাচন কমিশনার ছিল তখন দেখেছেন যে যেভাবে আপনার জানমালের যেটা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের এই যে আজকে যেটা হলো সেরকম কিন্তু দুই একটি এটা ধরা যায় না। মানিটা কি? মানিটা এটাই, সরকার ভালো চাইতে হবে, নির্বাচন কমিশনার চাইতে হবে, সরকার চাইতে হবে, নির্বাচন কমিশন চাইতে হবে, সঠিকভাবে আমরা পালন করবো, তাহলে কিন্তু সম্ভব। তাছাড়া সম্ভব না, আপনার জনগণের কাছে আসতে হবে। এখন ভাই, আপনার বক্তব্য দিয়ে আমি ধরতে চাচ্ছি যে আমরা জনগণের কাছাকাছি না। আপনার কি মনে আছে যে এত বড় বিরাট স্বৈরাচার আমার নেতা, সে আমলে আপনারা পাঠাই দিলেন, জেলে পাঠান, আমাকে লোক রাস্তাঘাটে নামতে দিলেন না, টেলিভিশনে যাইতে দিলেন না, 36 জন আমাকে নেতা কর্মীরা জেলখানা পাঠালেন। তখন আমরা 36টা সিটে আমরা নির্বাচিত হয়েছি। এবং নির্বাচনের কোন জায়গায়, কোন নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচিত হয় না, একটা নির্বাচনে বাইর করেন। এবং কোন নির্বাচন জাতীয় পার্টি করে নাই, একটা জিনিস বাইর করেন। আপনারা খালি করেন জনগণ জনগণ জনগণ, আমাদের ভোট না দিলে আমরা এমপি করতে হই।
আপনার যে এরশাদ সাহেব যে পাশ করেছেন আপনাদের নেতা যেটা একমাত্র তার এলাকা যেটা তার এলাকা তার সন্তান দেখে আমাকে রুহুল আমিন হাওলাদার, লর্ড আমিন হাওলাদার, গোলাম কিবরিয়া টিপু বরিশাল এলাকা তো কি হামাক সাওয়ালের জন্য তাকে পাশ করেছে। সেই তো সেইভাবে শুনেন, এই যে আপনার এই যে আমি বলি যে রংপুরটা যেটা রংপুর কবলিত না, আমি দেখে আসছি কিছুদিন আগে আমরা গেলাম, 3 বছর আগে আমরা গিয়েছি, সুজলা সফলা শস্য শ্যামলা ওখানে একটি অভাব, তাহলে কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো শিল্প কারখানা নাই। কিন্তু এরশাদ সাহেব সে দুর্দান্ত প্রতাপে 9 বছর সে শাসন করেছে, এই তার তো উচিত ছিল তার এলাকাটা সেভাবে পারে নাই। এখন আমাদের বেশি না, অনলি ইট উইল টেক 10 বছর যে পরিকল্পনা থাকে, পরিকল্পনার মাধ্যমে টোটাল আমরা ইয়েকে আমরা ডেভেলপ করতে পারি। সেটা কারণে হামাক সাওয়াল বলে ওনাকে পাস করানো হয়েছে। তো আমি সেটাই যাব না, আমরা আমি যাব সেটাই যে জনগণের পক্ষে যে থাকবে, জনগণের কাতারে যারা আসবে তাদের পক্ষে থাকবো, সেই দিকে আমরা যাব। এখন আপনাদের খেয়াল রাখতে হবে যে সরকারকে সহযোগিতা করলে বা সরকারের পক্ষ গেলে যে জনগণ আপনার সাথে থাকবে কিনা, এইটা আপনারা বিবেচনা করুন। আপনাদের বিবেচনা করতে হবে যে সঠিক পথে আমাদের কিভাবে আমাদের থাকা দরকার। কারণ আপনাদের যেটা নেতা বলছে যে এককভাবে আপনারা প্রত্যেকটা সিটে ক্যান্ডিডেট দিবেন, এটা আমরা সাধুবাদ জানাই, আমরা এটা ওয়েলকাম করি, অবশ্যই আপনি করেন, কিন্তু শেষ পর্যন্ত কি আপনি থাকতে পারবেন? শেষ পর্যন্ত কি আপনারা এখনো বলা যেহেতু আপনি 2 মিনিট বলেন। আমার খন্দকার ভাই তার ব্যবসা প্রতিষ্ঠানকে নিজের মনে করে নিজের থেকে কিভাবে ব্যবসা খন্দকার টি অমুক কারখানা কিভাবে উঠাবে। এখন এরশাদ সাহেব তো রংপুরের প্রেসিডেন্ট না রে ভাই, এরশাদ সাহেব তো সারা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, প্রত্যেকটা উন্নয়ন হয়েছে। আমার বাড়ি গোপালগঞ্জ। আমার কথাটা মাটিতে শক্ত করবে, কোন ধরনের কথা পায়ের নিচে মাটিতে শক্ত করছে কি বলেন আপনি? এরশাদ সাহেব সারা বাংলাদেশের, আমার বাড়ি সারা বাংলাদেশ জয় করে ফেলেছেন। আপনার যেদিনকে আমার বাড়ি গোপালগঞ্জ, আমাদের আগে লঞ্চে উঠতে হচ্ছে সন্ধ্যা 6টায়, পরের দিন 1টার সময় আমি গোপালগঞ্জ পৌঁছাইতাম। লাস্ট দিনকে ক্ষমতাচ্যুত হয় তার 4 তারিখে আমাদের ট্যাকেরাটের যে ব্রিজটা, সেই ব্রিজটা উনি উদ্বোধন করছে। তার মানে কি সেই ক্ষমতাচ্যুত হয়েছেন, এসেই ক্ষমতাচ্যুত হয়েছে হোক, কিন্তু আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেরই প্রেসিডেন্ট ছিলেন। এখন দেখেন, আমার কথা তো বলতে হবে, কারণ উনি তো বলছে তার পায়ের নিচে মাটি রাখতে হবে। এখন খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া বগুড়ারে আর নোয়াখালীরে প্যালেস বানাইছে, আমাকে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জকে ধরেন, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন গোপালগঞ্জ সব আছে। এখন আমার চিন্তা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের চিন্তা, আমার দলের নেতা। শেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেটা আলাপ করছিলাম জঙ্গিবাদ নিয়ে, এখানে সন্ত্রাস জঙ্গিবাদের বিপক্ষে আমরা সাধারণ জনগণ আছি, আমরা সরকারকে সহযোগিতা করব, ব্যবসায়ী সমাজ সহযোগিতা করবে। তাই আমি চাই যে সর্বদলীয় ঐক্য অবশ্যই করা দরকার। ঐক্যের মাধ্যমে আমরা চাই যে ইমিডিয়েট যেটা আত্মঘাতী যেভাবে এগোচ্ছে, এটাকে কোনোভাবে আগানো যাবে না। আমাদের সঠিক একটা দিক নির্দেশনা দিয়ে বসে আমরা এগোতে হবে এবং বিশ্বের কাছে সাধারণ যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, সহযোগিতা করছে, তাদেরকে একটা মেসেজ দিতে হবে যে সব আমরা এই দেশের সাথে আমরা যদি এক হয়ে ওই জঙ্গিবাদকে মোকাবেলা করব, জঙ্গিবাদকে শেষ করব। আর আজকে আর সময় দিতে পারছে না, আরেকদিন এই বিষয়ে নিয়ে কথা বলবো না, আর এই মুহূর্তে দিতে পারছে না। অনেক অত্যন্ত দুঃখিত জনাব শাহিদুর রহমান, আমরা পরে আরেকদিন এই বিষয়ে হয়তো কথা বলবো। এটার বিস্তারিত একটি প্রেক্ষিত অনেক, এত অল্প সময় আসলে আলোচনা করা যায় না। তারপর আমরা চেষ্টা করেছি কিছু কিছু জিনিস আলোচনা করা। আমরা জঙ্গিবাদ নিয়ে আলোচনা করছিলাম এবং কুমিল্লা দিয়ে শেষ করে। কুমিল্লাতে নির্বাচনটি সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে, ফলাফল যাই হোক না কেন আমরা মনে করি যে নির্বাচন কমিশনের উপরে জনগণের আস্থা বেড়েছে, তারা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। জঙ্গিবাদ নিয়ে যেটি বললেন, আমরা চাই সবাই মিলে জাতীয়ভাবেই এই পরিস্থিতিটি আমাদের মোকাবেলা করতে হবে। আমরা এই সংকটের মধ্যে থাকতে চাই না, আমরা চাই যে আমাদের দেশ জঙ্গি মুক্ত হোক, সেই প্রত্যাশা আমরা করছি। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার রুহুল আমিন এবং শাহিদুর রহমান দুজনকে আজকের এই আলোচনা। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।